প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সিকেডি রোগীর ডায়েট প্ল্যান কী হওয়া উচিত সে ব্যাপারে। তার আগে একটি কথা না বললে নয়, আমাদের পরিচিত জন কিংবা আত্মীয় স্বজনদের যদি কিডনি সমস্যা ধরা পড়ে তাহলে অনেকে এসে আপনার বলতে শুরু করেন যে তুমি এটা খাবে না, ওইটা খাবে না। আবার অনেকে বলে থাকেন অমুক মানুষের ডায়ালিসিস চলছে, ডাক্তার তাকে এই সমস্ত খাবার খেতে বলেছেন বা এই সমস্ত খাবার অ্যালাউ করেছেন। তোমার তো মাত্র সবে শুরু, তুমি কেন খেতে পারবে না? এই সমস্ত মিসকনসেপশন শুনতে শুনতে আমরা কিন্তু অভ্যস্ত। তাই আমি সবসময় বলে থাকি যে আপনি যদি একজন কিডনি রোগী হয়ে থাকেন, আপনার ডায়েট প্ল্যান আপনার চিকিৎসকের সাথে কথা বলেই বা আলোচনা করেই হচ্ছে যে আপনাকে বানাতে হবে, বা আপনি আপনার চিকিৎসকের সাথে আলাপ করেই কিন্তু আপনি আপনার ডায়েট প্ল্যানটা বানান। একজন পুষ্টিবিদের সাথে আলোচনা করে বানান। তার কারণ একজন ক্রনিক কিডনি ডিজিজের রোগী, একজন কিডনি ফেলিউরের রোগী এবং যে কিডনি রোগীর হচ্ছে যে ডায়ালিসিস চলছে, তিনজনেরই কিন্তু ডায়েট প্ল্যান আলাদা আলাদা ধরনের হওয়া উচিত বা আলাদা আলাদা হয়। আজ আমরা আলোচনা করব হচ্ছে একজন ক্রনিক কিডনি ডিজিজ রোগীর ডায়েট প্ল্যান কী হওয়া উচিত, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো সেই ডায়েটের মাধ্যমে যাতে কিডনি রোগীর কিডনি ফাংশনিং ঠিকঠাকভাবে হতে পারে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে কোনো ধরনের কোনো নেগেটিভ এফেক্ট যাতে না হয়, সেটা মাথায় রেখেই হচ্ছে যে আজকে আপনাদেরকে আমি একটা ডায়েট প্ল্যান করে দিচ্ছি ক্রনিক কিডনি রোগীদের জন্য। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য ইনফরমেটিভ হবে। মনোযোগ দিয়ে শুনবেন, শেয়ার করে বন্ধুদেরকে জানানোর চেষ্টা করবেন। তো যে মানুষটি 1 মাসেরও বেশি সময় হচ্ছে কিডনি সমস্যায় ভুগছেন, সেই রুগীটাকেই কিন্তু আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলে হচ্ছে যে জানি বা বলে থাকি। আমরা সারাদিনে যে সমস্ত খাবার খেয়ে থাকি সেই সমস্ত খাবারকে যদি বায়োলজিক্যালি ভাগ করি তাহলে প্রধানত 4টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, আরেকটি হলো ফ্যাট, আরেকটি হলো আপনার ভিটামিনস এবং মিনারেল। আমরা প্রথমে আলোচনা করব কার্বোহাইড্রেট নিয়ে। আমরা সারাদিনে যত পরিমাণে কার্বোহাইড্রেট খাই তার বেশিরভাগ কার্বোহাইড্রেট কিন্তু ভাত, রুটি বা মুড়ির মধ্যেই হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে মুড়ির মাধ্যমে। তো এখন আপনি কিডনি রোগীর সাথে সাথে যদি ডায়াবেটিক রোগী হয়ে থাকেন তাহলে কিন্তু ডায়াবেটিসের জন্য কার্বোহাইড্রেটের যে সমস্ত বিধিনিষেধ মেনে চলছেন, আপনার কিডনির জন্যও কিন্তু সেই সকল বিধিনিষেধই মেনে চলা উচিত। কিন্তু যদি আপনার ডায়াবেটিক সমস্যা না থেকে থাকে তাহলে কিন্তু এই ব্যাপারে আপনার কোনো বিধিনিষেধ নেই। আপনি সারাদিনে একটা দুটো আপনার ধরেন মিষ্টি খেতে পারেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি সারাদিনে 1 কাপ চা চিনি দিয়ে খেতে পারেন। আপনি কিন্তু মুড়ির বিষয়ে আপনি কিন্তু অবশ্যই মনে রাখবেন, মুড়ির মধ্যে যেন অতিরিক্ত লবণ ব্যবহার করা না হয়ে থাকে। মুড়ি খেলে আপনি লবণ ছাড়া মুড়ি খাওয়ার চেষ্টা করবেন, বা মুড়িতে লবণ ব্যবহার হয়নি সেই মুড়িটা খাওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি ডায়াবেটিকের রোগী হয়ে থাকেন বা আপনি যদি ডায়াবেটিকের পেশেন্ট হয়ে থাকেন তাহলে এই বিষয়গুলো দিকে কিন্তু আপনি অবশ্যই নজর দেবেন। এখন আসা যাক ফ্যাট প্রসঙ্গে। দেখুন, সারাদিনের খাবারের মধ্যে যে সমস্ত ফ্যাট আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তার বেশিরভাগ ফ্যাটই কিন্তু আমরা পেয়ে থাকি তেলের মধ্যে দিয়ে, অর্থাৎ আমাদের যে সমস্ত ভোজ্য তেল বা আপনার রান্নার তেলের মধ্যে দিয়ে। একজন কিডনি পেশেন্টকে যখনই কিডনি সমস্যা শুরু হয় বা একজন পেশেন্টের যখনই আপনার কিডনিতে কোনো ধরনের সমস্যা তৈরি হচ্ছে, সাথে সাথে আমরা কিন্তু বাড়ির মানুষরা তাকে সেদ্ধ খাবার, তেল ছাড়া খাবার, মশলা ছাড়া খাবার খেতে বাধ্য করি। এখন দেখুন, সেই খাবারটির মধ্যে তেল, মশলা, নুন কম থাকার জন্য সেই খাবারটির স্বাদ তেমন একটা থাকে না। তার ফলে প্রথম 2-4 দিন রুগী হচ্ছে যে আপনার রোগের সুস্থতার জন্য খেলেও পরবর্তীতে সে সমস্ত খাবারকে সে অ্যাভয়েড করার চেষ্টা করে, এবং খাবার অ্যাভয়েড করার সাথে সাথে সেই পেশেন্টের শরীরে হচ্ছে যে দুর্বলতার মতো সমস্যা তৈরি হয়। পেশেন্টের মধ্যে ধীরে ধীরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে,
আপনাদের জানিয়ে রাখি, একজন কিডনি পেশেন্টের তেলের বিষয়ে কিন্তু কোনো প্রকারের কোনো বিধি নিষেধ নেই। একজন সুস্থ মানুষ যে পরিমাণে তেল খাচ্ছেন, কিডনি রুগীও কিন্তু সেই পরিমাণে তেল খেতে পারেন। তেল বলতে আপনি বাদাম তেল খেতে পারেন, আপনি সর্ষের তেল খেতে পারেন, আপনি রাইস ব্রান অয়েল খেতে পারেন, আপনি সানফ্লাওয়ার অয়েল খেতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, ডোবা তেলে ভাজা খাবার, বেশি তেল মশলাযুক্ত খাবার একজন কিডনি রোগীর সাথে সাথে একজন সুস্থ মানুষের জন্যও কিন্তু ততটাই ক্ষতিকর যতটা কিডনি রোগীর জন্য ক্ষতিকর। দেখুন, কোনো খাবারের মধ্যে অল্প ঘি দেওয়া হয়েছে তাই বলে সে খাবারটি একজন কিডনি রোগী আপনার খেতে পারবে না, এই সমস্ত মিসকনসেপ্ট হচ্ছে যে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তবে অতিরিক্ত পরিমাণে ঘি মাখন কিন্তু একজন কিডনি রোগীর জন্য ক্ষতিকর হতে পারে। এখন আসা যাক মশলা বিষয়ে। একটি সাধারণ পরিবারের রান্নাঘরে যে সকল আপনার মশলা থাকে, প্রত্যেকটি মশলা কিন্তু একটি কিডনি রোগী নির্দ্বিধায় খেতে পারেন। অর্থাৎ জিরা, ধনিয়া, মরিচ প্রত্যেকটি মশলাই কিন্তু কিডনি রোগী খেতে পারেন। শুধুমাত্র হলুদের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, কারণ হলুদের মধ্যে যে মেডিসিনাল প্রপার্টি কারকিউমিন রয়েছে, সেই কারকিউমিন যদি একজন কিডনি রোগীর শরীরে অতিরিক্ত পরিমাণে প্রবেশ করে, সেই রোগীর শরীরে আপনার কিন্তু ইউরিনারি অক্সালেটের মাত্রা বৃদ্ধি পেতে পারে। আর এই ইউরিনারি অক্সালেট কিডনি রোগীর কিডনি স্টোনের মতো সমস্যা তৈরি করে বা সৃষ্টি করতে পারে। তবে আপনারা ইমিউনিটির কথা মাথায় রেখে আপনার রান্না থেকে কিন্তু হলুদ একদমই বাদ দেবেন না, মানে কম পরিমাণে হলুদ ব্যবহার করতে হবে বা কম পরিমাণে হলুদ খেতে হবে। সারাদিনে আপনার যে সমস্ত রান্না হয়ে থাকে, প্রত্যেকটি রান্নার মধ্যে কিন্তু আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। বেকিং সোডা কিডনি রোগীর জন্য খুবই ভালো, কারণ বেকিং সোডা আমাদের শরীরকে আমাদের শরীরে যে অ্যাসিড থাকে, সেই অ্যাসিডকে নিউট্রালাইজ করতে সাহায্য করে, যা একজন কিডনি রোগীর জন্য যথেষ্ট লাভদায়ক। আবার লবণের ক্ষেত্রে দেখুন, একজন কিডনি রোগী সারাদিনে 3 থেকে 5 গ্রাম লবণ স্বচ্ছন্দে খেতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, 1 চা চামচ লবণ প্রায় 5 গ্রাম লবণ হয়ে থাকে। তাই কোনো দিনই মানে আপনার সকাল থেকে রাত অবধি 1 চা চামচের বেশি লবণ ওই রোগী না রান্না করা তরকারি বা হচ্ছে যে সব মিলিয়ে ওই 1 চামচের বেশি লবণ 24 ঘন্টায় কিডনি রোগী খেতে পারবে না। চেষ্টা করবেন যেন 1 চামচের অর্ধেক খাওয়া যায়, তাহলে আপনার জন্য এইটা লাভবান হবে, কিডনি রোগীদের জন্য উপকার হবে। আচ্ছা, কিডনি রোগীদের কখনোই আপনার ওই লো সল্ট বা নো সল্ট সাবস্টিটিউট, লো সোডিয়াম সল্ট, তারপরে হচ্ছে রক সল্ট, এগুলো খাওয়া মোটেই উচিত নয়। তার কারণ এই সমস্ত লবণের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা একজন কিডনি রোগীর জন্য যথেষ্ট ক্ষতিকারক হতে পারে। তাই সাধারণ খাদ্য লবণই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, বা আপনারা সাধারণ খাদ্য লবণ যেটা, সেটাই হচ্ছে যে 1 চামচ 24 ঘন্টায় 1 চামচ খাদ্য লবণ, সাধারণ খাদ্য লবণটা আপনারা ব্যবহার করবেন। নোনতা খাবার যতটা সম্ভব আপনাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আচ্ছা, এবার আসি আমরা প্রোটিনের দিকে। একজন কিডনি রোগীর কিন্তু প্রোটিন বিশেষ দরকার। আমরা যখনই দেখি কিডনি রোগীর ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে সেই পেশেন্টের প্রোটিন খাবার কিন্তু আমরা বন্ধ করে দেই, বা চিকিৎসকরা আমরা মানা করি যে আপনাকে প্রোটিন করতে হবে। দেখুন, প্রোটিনের মাত্রা বন্ধ করে দিলে সেই পেশেন্টের ক্রিয়েটিনিনের মাত্রা কমে যাবে, এটা কিন্তু ঠিক। কিন্তু প্রোটিন বন্ধ করার জন্য সেই রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে আসবে। সেই রোগীর শরীরে আপনার নানা ধরনের ইনফেকশন আপনার দেখতে পাওয়া যেতে পারে, এবং সেই সমস্ত ইনফেকশন ক্রনিক কিডনি ডিজিজের রোগীর জন্য বা রোগীটিকে কিডনি ফেলিউরের পেশেন্টে তৈরি করতে পারে, কিন্তু খুব একটা বেশি সময় নেবে না। আচ্ছা, সব সময় চেষ্টা করবেন ব্ল্যান্ড বেসড প্রোটিন খাওয়ার জন্য। আপনি যখন ক্রিয়েটিনিনের মাত্রা বাড়বে, আমরা প্রোটিন খাবার আপনাকে যখন অ্যাভয়েড করি, তখন আপনি একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে যে আপনি ব্ল্যান্ড বেসড প্রোটিন খাবার, অর্থাৎ উদ্ভিজ প্রোটিন।
আপনার প্রাণীজ প্রোটিন না খেয়ে উদ্ভিজ প্রোটিন খাওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও ঠিক থাকবে। আপনি হচ্ছে যে আপনার দীর্ঘমেয়াদী ইমিউন সিস্টেমেও কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটবে না। উদ্ভিজ প্রোটিন বলতে আপনি যেই কোনো ধরনের সয়া প্রোডাক্ট খেতে পারেন। আপনি সয়া বড়ি, সয়াবিন খেতে পারেন, সয়া মিল্ক খেতে পারেন, আপনি সয়া টোফু খেতে পারেন, আপনি সয়া পাউডার আটার সাথে মিশিয়ে রুটি করে খেতে পারেন। এই প্রত্যেকটি খাবারের মধ্যে আপনি প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন পাবেন, যেটা আপনার কিডনির জন্য কোনো ধরনের মানে সমস্যা তৈরি করবে না। আপনার কিডনির জন্য এটা ভালো হবে। ডালও খেতে পারেন, তবে ডাল খাওয়ার আগে অবশ্যই একটি সতর্কতা অবলম্বন করবেন। সেটি হলো আপনি যে ডালটিকে রান্না করবেন সেই ডালকে আগের দিন রাতে আপনার ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভেজানোর পরে পরের দিন সকালবেলা 2 থেকে 3 বার সেই ডালটিকে ধুয়ে নিয়ে তারপর আপনি রান্না করবেন। সেক্ষেত্রে কি হয়, ডালের মধ্যে যে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম এবং ফসফরাস থাকে তার মাত্রা অনেকটা কমে যায়। সারাদিনে আপনি একটি ডিম নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। আপনি সারাদিনে ছোট সাইজের 1 পিস মাছ খেতে পারেন। মাসে 2 থেকে 3 দিন আপনি অল্প পরিমাণে মুরগির মাংস আপনি খেতে পারেন। তবে প্রতিদিন মাছ মাংস এভাবে আপনারা কিন্তু খাবেন না বা খাওয়া যাবে না। একজন কিডনি রোগীর সবসময় চেষ্টা করা উচিত ভেজিটেরিয়ান ডায়েট প্ল্যান মেনটেন করার জন্য। এবার আসি ফল। আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটি ফল ভিটামিন এবং মিনারেলের খুব ভালো একটা উৎস, কিন্তু মিনারেলের মধ্যে এমন 2টি মিনারেল রয়েছে যে মিনারেলগুলো একজন কিডনি রোগীর জন্য যথেষ্ট ক্ষতিকারক। তার মধ্যে সর্বপ্রথমে রয়েছে ফসফরাস ও হচ্ছে যে পটাশিয়াম। তাই আপনি সবসময় চেষ্টা করুন আপেল, নাশপাতি, পেয়ারা, পেঁপে এবং আনারস এই 5টি ফল ছাড়া আপনি অন্য কোনো প্রকারের ফল খাবেন না। আমি আপনাদের আশা করছি আপনারা এই 5টি ফল আপনারা মনে রাখতে পারবেন। আমি আবার বলছি আপনাদের জন্য, আপনারা চেষ্টা করবেন আপেল, নাশপাতি, পেয়ারা, পেঁপে এবং আনারস এই 5টি ফল সবসময় খেতে চেষ্টা করবেন। এই 5টি ফল বাদ দিয়ে অন্য ফলগুলো কিন্তু আপনার জন্য নিষেধ। আচ্ছা, যদি আপনি ক্রনিক কিডনি ডিজিজের রোগী হয়ে থাকেন তাহলে আপনি এই 5টি ফল ছাড়া অন্য কোনো ফল খাবেন না। আচ্ছা, এবার আসি সবজির বেলায়। অনেকে আমাদের চেম্বারে আসেন, জিজ্ঞেস করেন যে কী কী সবজি আমরা খেতে পারবো, কী কী সবজি খেতে পারবো না। দেখুন, ফলের মতোই যে সকল সবজির মধ্যে পটাশিয়াম ও ফসফরাসের মাত্রা বেশি রয়েছে সেই সমস্ত সবজিগুলো ক্রনিক কিডনি ডিজিজের রোগীর অ্যাভয়েড করে চলা উচিত। এখন দেখুন, একজন সাধারণ মানুষ কোন সবজির মধ্যে পটাশিয়াম বা কোন সবজির মধ্যে ফসফরাস মাত্রা বেশি রয়েছে এইটা নির্ণয় করতে পারেন না, বা তাদের পক্ষে একরকম নির্ণয় করাটা অসম্ভব। আপনাদের সুবিধার্থে বলি, কোনো ধরনের লিভি ভেজিটেবল বা হচ্ছে পাতাযুক্ত সবজি যেগুলো, সেইগুলো বা হচ্ছে যে আপনার ধরেন যে কোনো প্রকারের শাক পাতা, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, আপনার হচ্ছে শালগম, এই সব সবজি আপনি কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি আপনি ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন এই সমস্ত সবজিগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। রুট ভেজিটেবল অর্থাৎ মাটির তলায় যে সমস্ত সবজি হয় তার মধ্যে কেবল গাজর, মূলা এবং পেঁয়াজ একজন কিডনি পেশেন্ট খেতে পারেন। এই ছাড়া মাটির তলার যাবতীয় সবজি যা আছে সব কিন্তু খেতে পারবে না। আচ্ছা, বাদ বাকি যে সমস্ত সবজি আছে, মাটির নিচে যে সমস্ত সবজি হয়, প্রত্যেকটি সবজি কিন্তু একটা কিডনি রোগের জন্য ভয়ানক ক্ষতিকারক। আলু থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। আলু আপনার রক্তে পটাশিয়ামের মাত্রা খুব দ্রুত বৃদ্ধি করে দেয়। তাহলে একজন কিডনি পেশেন্ট কি সবজি খাবে এবং গাছের মধ্যে যে সকল সবজিগুলো ধরে, যেমন আপনি বেগুন, ঢেঁড়স, ঝিঙ্গা, করলা, লাউ, কুমড়ো, এই সমস্ত সবজি একজন কিডনি পেশেন্ট খেতে পারেন। তবে কিডনি পেশেন্টের আপনার সবজি খাবার সময় লিচিং প্রসেস অবশ্যই মেনটেন করা উচিত। আমি অনেকবার আমার আরও কয়েকটা ভিডিওতে আমি লিচিং মেথডটা বলেছি বা লিচিং প্রসেসটা নিয়ে বলেছি। আপনি আবারও বলছি,
যে প্রত্যেকটা সবজিকে ছোট ছোট টুকরো করে সেই সবজিকে অন্তত 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই সবজিটিকে আপনি সেদ্ধ করে নিয়ে পানি ফেলে দিয়ে তারপরে হচ্ছে যে আপনি রান্না করবেন, তারপরে আপনি খেতে পারবেন। এতে কি হয়, আপনার সবজির মধ্যে যে সকল পটাশিয়াম এবং ফসফরাস থাকে তার মাত্রা কমে যায়, অনেক কমে যায়। তো আপনি এভাবে করে খেতে পারেন। আশা করছি আপনারা আমার আজকের এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। যারা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টকে আছেন বা যারা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টকে আপনারা টেক কেয়ার করছেন, পরিচর্যা করছেন, আপনারাও বিষয়গুলো মাথায় রাখতে পারবেন। আপনারা এই প্রসেসগুলো অবলম্বন করলে একটা কিডনি রোগীর কিন্তু আপনার হার্ট কিডনি ফেলিউর বা হচ্ছে যে আপনার আরও বড় ধরনের কিডনির ঝুঁকির দিকে যাওয়া থেকে আপনি প্রতিরোধ করতে পারবেন। আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। আপনার কারো কোনো মন গড়া কথা মতো কোনো ওষুধ খাবেন না, অপ্রয়োজনে কোনো প্রকারের অ্যান্টিবায়োটিক খাবেন না। আর হচ্ছে একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের কোনো ওষুধই খাবেন না। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।